নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানে সকলের অনুষ্ঠান, যে কোনো ধরনের সমস্যার সমাধানের অনুষ্ঠান। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রত্যেকবার বারংবার প্রমাণ করেছে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের হাতে। আসলে যখন কথাটা হয় আয়ুর্বেদ নিয়ে, যখন কথাটা হয় পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, যখন কথাটা হয় কিছু করে দেখানোর ইচ্ছেকে নিয়ে, যখন কথাটা হয় অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিনকে নিয়ে, যখন কথাটা হয় একটা খুব ভালো পঞ্চকর্মা ডিপার্টমেন্টকে নিয়ে, তখন সত্যি সবকিছু পজিটিভই হয়, সবকিছু ভালো হয় এবং না পারা কাজগুলোকেও হয়ে দেখানোর একটা ইচ্ছে শক্তি বা একটা ক্ষমতা কিন্তু কাজ করে সর্বদা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা সেই দমেই কিন্তু কাজ করে চলেছেন এবং যে কোনো না হওয়া কাজকেও কিন্তু তারা সাকসেস করে কিন্তু দেখিয়ে দিয়েছেন। আজকেও আমরা সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেখানে মনে হচ্ছে আর কিছু হওয়ার নেই, আর কিছু হবে না, আর আমার স্বপ্ন পূরণ হবে না। কারণ এই অনুষ্ঠান যেমন সকলে দেখে, তার মধ্যে সব থেকে বেশি দেখে মারা। কারণ এই সময় হয়তো টিভির সামনে আপনারা থাকেন, সেখানে মারা বহু ক্ষেত্রে তাদের সন্তানদের নিয়ে একটা সমস্যার কথা বলে। সমস্যাটির নাম হচ্ছে অটিজম এবং যাদের সন্তানের এই প্রবলেমটি রয়েছে তারাই বোঝে যে কতটা কষ্টের এই সমস্যা। সন্তানের কষ্টের কথা বলছি না, মায়ের কষ্টের কথা বলছি, মায়ের বুকের ব্যথার কথা বলছি। কারণ সন্তানকে নিয়ে একজন মা সব থেকে বেশি স্বপ্ন দেখেন, তার না হওয়া স্বপ্নগুলোকে সন্তানের মধ্যে দিয়ে পূরণ করার আশা তারা কিন্তু রাখেন। কিন্তু যেই সন্তানকে নিয়ে যদি স্বপ্নগুলো তার পূরণ না হয় বা সন্তানকে নিয়ে যদি অতিরিক্ত কিছু দুশ্চিন্তার কারণ তৈরি হয়, তখন কিন্তু মা দিশেহারা হয়ে যায়। কি করবেন, কিভাবে তার সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন বা সত্যিই তার সন্তান আর 5টা সন্তানের মতন স্বাভাবিক হবে কিনা, সেই প্রশ্ন তাকে কিন্তু কুড়ে কুড়ে খায়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আমাদের সকলের কথা ভাবেন। তাহলে সেই মাদের কথা ভাবছেন, সেই ছোট ছোট শিশুগুলোর কথা কি ভাবছেন? আজকে ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ম্যাডাম থাকলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ মনে হয় এমন কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, সত্যি যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করার বা একটা বক্তব্য রাখার, একটা জানান দেওয়ার, একটা গুড নিউজ আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। অটিজম এর ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে কিনা আমি জানি না, সবটা ম্যাডামের থেকে শুনবো। তার আগে আমি প্রথমে জানতে চাইবো, বাচ্চার অটিজমের প্রবলেম বলতে বাচ্চার কি কি ধরনের সমস্যাকে আমরা বোঝাবো? অটিজম এটা আমরা এখন অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখে থাকি। আগে হয়তো 100 জনের মধ্যে বা 1000 জনের মধ্যে একজনের সেরকম অটিজমের সমস্যা দেখা দিত। এখন কিন্তু অটিজম, প্রচুর পরিমাণে অটিজম বেবি আমরা দেখতে পাচ্ছি। অটিজম এটা একটা জেনারেলি এটা আমাদের যখন ব্রেন ঠিক করে ডেভেলপমেন্ট হয় না, তখনই কিন্তু এই অটিজমের সমস্যা দেখা দিতে পারে। সেটা একটা জেনেটিক্স সমস্যা হতে পারে, আরেকটা হতে পারে আপনার এনভায়রনমেন্টাল চেঞ্জেসের জন্য। জেনেটিক সমস্যা মানে যে আমাদের যে জিন যেটা রয়েছে, যেটাকে আমরা ক্রোমোজোম বলে থাকি, সেটা এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, দু ধরনের ক্রোমোজোম হয়। মেলদের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে, ফিমেলদের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। এই যে ক্রোমোজোমগুলি যদি সঠিকভাবে, যদি যখন একটা বেবির যখন ফর্মেশন হওয়া শুরু করে মায়ের পেটের মধ্যে, যদি ক্রোমোজোমগুলো যদি সঠিকভাবে বেবির মধ্যে না আসে, তাহলে কিন্তু এই অটিজমের সমস্যা দেখা দিতে পারে। এখন যদিও একদম প্রায়র প্রেগনেন্সির মধ্যেই কিন্তু যত ধরনের অ্যানোমালি টেস্ট রয়েছে, সেসব টেস্টের মাধ্যমে দেখা যায় যে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা, ব্রেনের ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা বা হার্টের ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা। এই সমস্যাগুলো এখন তাড়াতাড়ি ধরা পড়ে। আগে হয়তো সেগুলো সেরকম ব্যবস্থা ছিল না, একমাত্র হাই রিস্ক প্রেগনেন্সিতে এটা টেস্ট করে দেখা হতো। যেহেতু প্রথম থেকেই আমাদের কাছে এই উপায়টা রয়েছে যে আমরা জানতে পারবো যে কোনো ধরনের কোনো প্রবলেম রয়েছে কিনা, তো সেখান থেকেই কিন্তু ট্রিটমেন্ট বা সঠিক আপনার ডিসিশনটা কিন্তু আপনাকে সেখান থেকেই নিতে হবে। অটিজম যে বেবিদের মধ্যে রয়েছে তাদের ডেভেলপমেন্টটা একটু ডিলে হয়। কীরকম ডিলে? ধরুন একটা বেবি নির্দিষ্ট একটা সময়ে গিয়ে কথা বলবে, নির্দিষ্ট একটা সময়ে গিয়ে তার চলাফেরা, ওঠা বসা বা সোশ্যাল কমিউনিকেশন যেটাকে বলে, যে আপনি ডাকছেন, আপনার ডাকে সাড়া দেওয়া, বা আপনি কোনো একটা কথা বলছেন তার একটা রেসিপ্রোকেট আনসার দেওয়া, এই জিনিসগুলো যখন ঠিকভাবে সে করতে পারে না, সেখানেই কিন্তু আমরা সেটাকে অটিজম বলে আমরা বলে থাকি। মেইন প্রথম যেটা আপনি দেখতে, বাচ্চা তার প্রথম থেকেই কথা বলবে না, প্রথম থেকে আপনি যেটা দেখবেন যে বেবির আপনার সাথে ঠিক ক্লিয়ারলি আই কন্ট্যাক্ট করতে পারবে না। বাচ্চা কিন্তু একদম জন্ম থেকেই কিন্তু দেখতে পায় না। জন্মের প্রথম একটা মাস সে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, তারপর আপ টু 6 মান্থ একটু ঝাপসা দেখা যায়,
আফটার 6 মান্থ কিন্তু তার ভিশনটা ক্লিয়ার হয়। তো তখন যদি সে প্রপারলি আপনার দিকে যদি না তাকায়, বা আপনার কোন দিক থেকে আওয়াজ হচ্ছে, আপনি কোন দিক থেকে ডাকছেন, সেটা যদি সে প্রপারলি যদি কন্ট্যাক্ট যদি না করতে পারে, সেখান থেকে কিন্তু আপনার তার কানের পরীক্ষা করানো, তার চোখের পরীক্ষা করানো, এগুলো কিন্তু করা অলরেডি শুরু করে দিতে হবে। যদি একটু অ্যাডাল্টদের মধ্যে আমি দেখি, মানে যখন বেবি আস্তে আস্তে আপনার বড় হচ্ছে, তখন দেখবেন তার যেটা সোশ্যাল কমিউনিকেশন, লোকজনের সাথে কথা বলা, কথাটাকে ভালো করে গুছিয়ে বলা, ঠিক করে বলা, এই জিনিসগুলোর মধ্যে গ্যাপ থেকে যায়, এগুলো ঠিকভাবে বলতে পারবে না। বা আপনার ওয়ার্ডিংসগুলোকে হয়তো ভেঙে ভেঙে বলা, আর ধরুন হয়তো আপনি যেটা বলছেন তার উত্তরটা ঠিক করে দিতে পারবে না, প্রত্যেকটা জিনিস তার ডিলে হবে, তার যে সময়ে পড়াশোনা করা বা লেখালেখি করা শুরু করা সেটা ডিলে হবে, চলাফেরা করাটা ডিলে হবে, উঠে বসা ডিলে হবে, প্রত্যেকটা জিনিস দেখবেন পেছনে পেছনে চলছে। তো এরকম যদি কোনো সাইন অ্যান্ড সিমটমস দেখতে পান, তখন থেকেই চিকিৎসাটা শুরু করুন। এরকম নয় যে আস্তে আস্তে হবে, অনেকেরই হয়, এটা ভেবে বসে থাকবেন না। কিছু ক্ষেত্রে দেখা গেছে প্রিমেচিউর বেবিদের একটু দেরিতে যে মাইলস্টোনগুলো আসে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি অটিজমের মতো সমস্যা থাকে, তাহলে কিন্তু নিয়ে বসে থাকলে পরবর্তী সময় আপনাকেই কষ্ট পেতে হবে। একদম। এখন আমাদের লাইফ ভীষণ ফাস্ট, ছোটবেলা থেকে বাচ্চারা কিন্তু ছুটছে নিজের গন্তব্যস্থলের দিকে। সেখানে যদি আপনার বাচ্চার অটিজমের মতন সমস্যা হয়, তাহলে কিন্তু সে পিছিয়ে পড়ছে। বলছি না যে এটা তার দোষ, এটা কারুর দোষ না, এটা হয়তো আমাদের ভাগ্যের দোষ, কোনো ভাগ্যের পরিণতি তো হলো, কিন্তু সেই ভাগ্যের পরাজয় সেটা ভেবে নিলে কিন্তু চলবে না। সেখান থেকেই কিন্তু আপনাকে জয়ী হতে হবে। এবং যদি আপনার সন্তানের এই ধরনের সমস্যা থাকে, এবং তারপর যদি আপনি একটা যুদ্ধ করার পর জয়লাভটা করেন না, সেই স্বাদটা, সেই আনন্দটা আপনার জীবনের শ্রেষ্ঠ আনন্দ হবে। সেই আনন্দটা আপনাকে উপহার দিতেই পারেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা। আসবো আমি ম্যাডামের থেকে সব বিষয়টা গুছিয়ে বুঝে নেবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি রিসরা থেকে মধুরিমা দত্ত বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার বাচ্চা খুবই ছোট, এখন 9 মাস বয়স ওর। আচ্ছা। তো ও না, মানে ওকে কিছু খাওয়ালেই, যখনই কিছু খাওয়ানো হয় তখনই সাথে সাথে বমিটিং করে দেয়, মানে পেটে কিছুতেই ওর খাবার ধরে না। আচ্ছা আচ্ছা, আপনার বেবির বিলিরুবিন চেক করা হয়েছে কি? হ্যাঁ, বিলিরুবিন চেক করা হয়েছে, মানে লিভার ফাংশন টেস্ট ওর করা হয়েছে কি আপনার বেবির? না না না, এগুলো করানো হয়নি কখনো। আচ্ছা, একটু আপনাকে বলবো যে প্রথমত তো একটু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। সেটা আপনি কোনো পেডিয়াট্রিশিয়ানের সাথেও কনসাল্ট করতে পারেন। একটা আপনাকে এলএফটি টেস্ট বেবির করতে হবে, কারণ বিলিরুবিনের মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে যে খাবার ওর প্রপারলি ডাইজেশন হচ্ছে না, সেটা কিন্তু ওর মুখ দিয়ে বেরিয়ে আসছে, এই প্রবলেমটা হতে পারে। 9 মাসের বাচ্চা, এখনো খুব ছোট বাচ্চা, তো বেবিদের যে ইসোফেগাস যেটা থাকে, মানে যেটা খাদ্যনালী থাকে, সেটা আস্তে আস্তে কিন্তু সৃষ্টি হয়, সেটা আস্তে আস্তে কিন্তু একটা ম্যাচুরিটি নেয়। তো এখন প্রথমত তো আপনার 9 মান্থসে তো আর সেরকম কোনো খাওয়া দাওয়া দেওয়ার মতো কিছুই নেই। আপনি একটু সিম্পল খাওয়া দাওয়া, স্টার্চ, কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া দাওয়া আপনি একটু দেবেন। আর একটু যদি সম্ভব হয় আপনি একটু আপনার এলএফটি রিপোর্টটা করান, যেটার মধ্যে আপনার বেবির বিলিরুবিনের মাত্রাটা কম বেশি কি পর্যায়ে আছে সেটা দেখা যাবে। আর যদি আপনার মনে হয় যে না, এটার জন্য আপনার একটু আমাদের কাছে আপনি আসতে চাইছেন, সেটাও আপনি করতে পারেন, বা আপনি কোনো পেডিয়াট্রিশিয়ানের সাথে একটু কনসাল্ট করতে পারেন। একদম। বাচ্চাদের নিয়ে আজকে আলোচনা করছি, অটিজমের সমস্যা নিয়ে আলোচনা করছি। তবু যদি মনে হয় যে আপনাদের সন্তানের কিছু একটা প্রবলেম হচ্ছে, ছোট্ট সদ্যজাত শিশু, সেখান থেকেও আপনারা ফোন করতে পারেন। ম্যাডাম কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জন্য সত্যিকারের সঠিক উত্তরটা কিন্তু দেবেন, এবং অবশ্যই তার ট্রিটমেন্টের দিকটাও আপনাকে সহযোগিতা করবেন। আমরা অটিজম নিয়ে কথা বলছিলাম ম্যাডাম, আর কি শুনবো আমরা? অটিজম এই সমস্যাটা যেহেতু একদম ইনিশিয়ালি অনেক ক্ষেত্রে ধরা পড়ে, কারণ অনেকেই আছেন যারা অ্যানোমালি টেস্ট করান না। এটা যে প্রত্যেকেই করান এমন কোনো ব্যাপার নেই। পরবর্তী সময়ে আফটার যখন একটা বেবির জন্ম হচ্ছে, বার্থের পর আপনি যখন আস্তে আস্তে সমস্যাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে একটা একটা করে সমস্যা এর মধ্যে দেখা দিচ্ছে, যে ও প্রপার আই কন্ট্যাক্ট করছে না, বা কোথা থেকে শব্দ আসছে সেটা বুঝতে পারছে না, বা সেদিকে তাকাচ্ছে না, কেউ যদি ডাকে সে তার নাম ধরে ডাকলেও সেটা তার রেসপন্স করছে না বা দেখছে না। তো এরকম যদি আপনি কখনো কোনো আপনার বেবির মধ্যে এরকম সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই এটাকে নিয়ে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। ইনিশিয়ালি যদি আপনি ট্রিটমেন্ট করান,
তার কিন্তু আপনি সুরাহা পাবেন, আপনার ট্রিটমেন্টের অবশ্যই সেখান থেকে একটা রেজাল্ট পাবেন। যদি এটা নিয়ে আপনি অনেক লেট করেন, বসে থাকেন যে অনেক, কারণ আমি এরকমও বাচ্চা দেখেছি যার অলরেডি 16-17 বছর হয়ে গেছে, তো অটিজম তো 16-17 বছরে আসেনি, অটিজম কিন্তু একদম প্রথম থেকেই সেটা বোঝা যেতে পারে। হয়তো এই ডাক্তার ওই ডাক্তার ঠিক হয়ে যাবে দেখি, এইসব করে করে এটা এত দিন ধরে এটাকে নিয়ে বসে আছে। এখন 17 বছরে এসে আমাদের কাছে চিকিৎসা করাতে এসছেন, তারপর বলুন 17 দিনে ঠিক করে দিন, এটা তো আর ম্যাজিক নয়, আমি তো এখানে ম্যাজিক করতে বসে নেই, বা আমি একটা কথা বলে দিলাম ঠিক হয়ে যাবে, এমনও তো নয়। এটাও একটা ট্রিটমেন্ট, তার একটা প্রসিজার রয়েছে, তার একটা লাইফ স্প্যান, একটা টাইমিং রয়েছে, তার মধ্যেই যা করতে হবে আর তার মধ্যেই যা হওয়ার হবে। তো তার জন্যই বলা যে আগে থেকে যদি আপনারা বুঝতে পারেন, আগে থেকে ট্রিটমেন্ট করান, পরবর্তী সময় আপনাকে এটা নিয়ে ঝামেলা করতে হবে না। একদম, আমি সবসময় বলে থাকি আয়ুর্বেদ কিন্তু মায়ের মতন, তবে মায়ের কাছে সব থেকে বেশি আমরা আবদার করি, আপনিও আবদার রাখুন না আয়ুর্বেদের কাছে, এনবিপির কাছে, কিন্তু এই ধরনের দুষ্টু আবদার রাখবেন না যে 10 বছর ধরে অন্য কোথাও আমি ট্রিটমেন্টে রয়েছি, ভালো হয়নি, কিছু বলতে পারিনি সেখানে চিকিৎসককে, কিন্তু এখানে আমাকে 1 মাসের মধ্যে ভালো করতে হবে। এটা কিন্তু আবদার নয়, এটা কিন্তু দুষ্টুমি, তাই প্লিজ এটা কিন্তু করবেন না। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি সুমন কর বলছিলাম। কোথা থেকে? আচ্ছা বলুন, কি প্রবলেম? সমস্যা বলতে চুল পেকে যাচ্ছে। বয়স কত তোমার? বয়স 33। 33। আচ্ছা, ফার্স্ট অফ অল তো বলবো যে আপনি অবশ্যই চুলে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করবেন না। চুলের যেরকম হেয়ার কালার থাকে বা হেয়ার স্প্রে, জেল, যাই এগুলো রয়েছে এগুলো আপনি ব্যবহার করবেন না। আর দ্বিতীয়ত আপনাকে বলবো যে আপনার প্রয়োজন রয়েছে একটা আপনার লিভার ফাংশন টেস্ট করানোর, এলএফটি, একটা থাইরয়েডের রিপোর্ট করবেন, টিএসএইচ, আর একটা আপনার অ্যালার্জি রিপোর্ট করবেন, আইজি। 3টেই রক্ত পরীক্ষা রয়েছে, এই 3টে রক্ত পরীক্ষা একটু আপনি করান। আর যেটা বললাম যে আপনি কোনো ধরনের কেমিক্যাল আপনার চুলে ব্যবহার করবেন না। চেষ্টা করুন বাইরে যখন বেরোচ্ছেন তখন চুলটাকে একটু কাভার আপ করে বের হওয়ার। তার মানে এই নয় যে আমি টুপি পরে বাইরে বেরোচ্ছি, এতেও কিন্তু চুলের ক্ষতি হয়। আপনি আপনার কোনো কটনের কাপড় দিয়ে চুলটাকে একটু কাভার আপ করে বেরোবেন, যাতে ধুলো বালি, ময়লা, ডার্ট এগুলো যাতে না জমতে পারে। হেয়ার অয়েলের ব্যবহার অবশ্যই করতে হবে, আর তার জন্য আপনি একদম পিওর নারকেল তেল আপনি ব্যবহার করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর এই রিপোর্টগুলো করে আপনি যদি মনে করেন আমাদের সাথে দেখা করতে চান বা আপনি এর ট্রিটমেন্ট আমাদের থেকে করতে চান, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আর জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা হতে পারে, সেখানে এসে আপনি দেখা করতে পারেন। একদম। আর বাচ্চাদের নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু প্রশ্ন মনের মধ্যে অনেক কিছু ঘোরাফেরা করে। যেমন ঠিক একদিন আগে দুজনের কথা শুনছিলাম, এক অভিভাবক বলছে যে আমার বাচ্চার বয়স 1.5 বছর, আমার বাচ্চা এখনো হাঁটতে পারছে না, তোর বাচ্চা কি হাঁটতে পারছে? সে বলছে হ্যাঁ আমার বাচ্চার বয়স তো 9 মাস, সে কিন্তু একটু একটু করে হাঁটা শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবে দ্বিতীয় যে মা, তার মনে একটা টেনশন শুরু হয়ে যায় যে 1.5 বছর হয়ে গেল আমার বাচ্চার, সে কেন এখনো হাঁটতে পারছে না। তাহলে এটা কি বাচ্চার কোনো ধরনের একটা সমস্যার মধ্যে আমরা ফেলতে পারি? এটা অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো একই মানে এইজ রয়েছে বেবির, কিন্তু কারোর একটু আগে কেউ চলাফেরা করছে, কারোর একটু পরে হাঁটা শিখছে। তো এটা একটা খুবই নর্মাল, খুবই জেনারেল একটা সমস্যা আমরা দেখতে পাই। তো প্রথমত যদি আপনার বেবি যদি প্রিম্যাচিউর বেবি হয়, মানে সময়ের আগে আপনার মানে 7 মান্থসের মধ্যে যদি আপনার বেবি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটু তার এই যে মাইলস্টোনগুলো এগুলো একটু ডিলে হবে, মানে দেরি করে হবে। ধরুন 1.5 বছরের যে বাচ্চাটা হাঁটতে পারছে, আপনার বেবি হয়তো 1 বছরে গিয়ে সেটা হাঁটাটা করবে, বা আপনার 11 মাসে 12 মাসে গিয়ে হাঁটাটা করবে, এরকমও হতে পারে। আরেকটা হচ্ছে যদি আপনার মানে কোনো ধরনের সমস্যা থাকে অটিজমের মতো, তাহলেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। আর ছেলে মেয়ে দুজনেরই কিন্তু ডিফারেন্ট টাইমে এই মাইলস্টোনটা কমপ্লিট হয়। মেয়েদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি মাইলস্টোনটা কমপ্লিট হয়, ছেলেদের একটু দেরিতে হয়। তো চিন্তার কোনো কারণ নেই, এটা নিয়ে অযথা আপনি চিন্তা করবেন না, বা চিন্তা নয় দুশ্চিন্তা করবেন না। একটু আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে একটু যোগাযোগ করুন এটা নিয়ে। অবশ্যই এটা একটা কেয়ার করার ব্যাপার, একটু আপনি যোগাযোগ করুন, আর একটুখানি আপনার কনসাল্ট করার প্রয়োজন আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু কনসাল্ট করতে বলবো। একদম। অনেক অভিভাবক এটাও বোধহয় ভাবছে যে আমার বাচ্চার বুদ্ধির বিকাশ সেভাবে হচ্ছে না, তার যে বয়সে যতটা তার করণীয় কাজগুলো রয়েছে সেটা সে করতে পারছে না, বা ছোটবেলায় একটা বাচ্চা অওয়া ক শিখে যাচ্ছে, আমার বাচ্চা তো কিছুই বুঝতে পারছে না, তবে আমার বাচ্চা কি অটিজমের শিকার? হতে পারে, কারণ আমি যেটা বললাম যে আপনার সোশ্যাল কমিউনিকেশন তার মধ্যে গ্যাপিং থাকবে। ধরুন আপনি যদি ওকে কিছু শেখাতে চাইছেন, কিছু পড়াতে চাইছেন, সে যদি আপনার সাথে
কনসেন্ট্রেট না করে, সেখানে যদি ল্যাক অফ কমিউনিকেশন হয়ে যায়, সেটা কিন্তু অটিজমের একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে, আমাদের ব্রেনের দুটো পার্ট রয়েছে, একটা গ্রে ম্যাটার, একটা হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার থেকে আমাদের যে যত ক্রিয়েটিভ কাজকর্ম রয়েছে বা পড়াশোনার মতো যা কাজকর্ম রয়েছে, সেটা আমাদের গ্রে ম্যাটার সেটাকে কিন্তু সার্কুলেট করে থাকে। তো সেখানে যদি গ্রে ম্যাটারে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, তাহলেও কিন্তু সেটা আসতে পারে যে আপনি হয়তো ওকে কিছু বোঝানোর চেষ্টা করছেন বা শেখানোর চেষ্টা করছেন, সে সেটা বুঝতে পারছে না বা শিখতে পারছে না, আর সেটা অটিজমের জন্য কিন্তু সেটা হতে পারে। তো এবার কি কারণের জন্য হচ্ছে আপনি তো সেটা ঘরে বসে আপনি বুঝতে পারবেন না, সেখানে প্রয়োজন রয়েছে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে আপনার পরামর্শ করা। সেটা আপনি এনবিপির সাথেও করতে পারেন। কেন বেবির আপনার এরকমভাবে আপনার সাথে কমিউনিকেট করতে পারছে না বা কেন সে বুঝতে পারছে না, সবকটা জিনিসেরই আমরা উত্তর দিতে পারবো আপনাকে। একদম। অটিজমের ট্রিটমেন্টের দিকে আমরা অবশ্যই যাব, কিন্তু জানি না কেন আরেকটা নাম বারবার মনে চলে আসছে, সেটা হচ্ছে আমরা বলি সিপি চাইল্ড। মানে যাদের আমরা অটিজম বলছি, যে সমস্যাটা বাচ্চাদের বলছি, সেটাই কি সিপি চাইল্ডেরই লক্ষণ, না সেটা সম্পূর্ণ আলাদা? না, সেটা সম্পূর্ণ আলাদা। কারণ সিপি মানে সেরিব্রাল পলসি যেটা হয়ে থাকে, অটিজমের সমস্যাটা আপনার ক্রোমোজোম থেকে হচ্ছে। আর আপনার যে সেরিব্রাল পলসি বা সিপি যে আমরা চাইল্ড বলে থাকি, সেটা হচ্ছে আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সম্পূর্ণ দুটো আলাদা, একটা ক্রোমোজোমের জন্য হচ্ছে, একটা নার্ভের জন্য হচ্ছে। তো অবশ্যই দুটো আপনার কিন্তু আলাদা থাকবে। আপনার অটিজম একদম বাই বার্থ থেকে সেটা ধরা যেতে পারে। সিপি চাইল্ড যেটা আমরা বলে থাকি, সেখানে কিন্তু সিপিকের মাত্রা আপনার কিন্তু জন্মের পরেও বাড়তে পারে। এটা কিন্তু কোনো এরকম ব্যাপার নেই যে জন্ম থেকেই সেটা বেশি আছে। সিপিকের মাত্রা আপনার জন্মের পরেও কিন্তু বাড়তে পারে। যত আপনার ব্রেন ডেভেলপমেন্ট হবে, তত আপনি এই জিনিসটাকে বুঝতে পারবেন। তো দুটো জিনিস অবশ্যই আলাদা। ফিচার্সগুলো কিছুটা একই রকম। ধরুন সিপিকেতে অনেক সময় আমরা বেবিদের দেখে থাকি যে প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ থাকে বা রাগ বেশি থাকে। হয়তো সে শুধুমাত্র গান শুনতে ভালোবাসে, এমনিতে ওর রাগ বেশি থাকে বা হাইপার অ্যাক্টিভ, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, এরকম হয়। অটিজমের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না। অটিজমের মধ্যে সবচেয়ে মেইন যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে রেসপন্স আপনি ঠিক করে তার থেকে পাবেন না বা কমিউনিকেশনের একটা কিন্তু গ্যাপ থেকে যায়। একদম। তাছাড়া আমরা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখি তাদের চেহারার কিছু পরিবর্তন, মানে কারোর দেখা যায় মাথাটা একটু বড়, কারোর দেখা যায় মাথাটা একটু ছোট। আমার মনে হয় সেটা বোধহয় সিপি চাইল্ডের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সেটা সিপি চাইল্ডের যে বেবিরা যে রয়েছে, যেহেতু আমি বললাম যে সেরিব্রাল পলসি মানে আপনার ব্রেনের একটা সমস্যা, সেখানে ধরুন মাথাটা একটু বড় হতে পারে বা মুখের একটু তারতম্য হতে পারে, ওটা সিপি চাইল্ডের ক্ষেত্রে দেখা যায়। একদম। আমরা বাচ্চাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, তবে একটা অ্যাডভাইস তো নিশ্চয়ই দিতে পারি যে ঘাবড়াবেন না। এটা অযথা টেনশন বলবো না, এটা টেনশনের মতনই কিন্তু বিষয়। মা টেনশন করবে তার সন্তানের ছোট্ট একটা মশার কামড়ে ফুলে যাওয়াটা নিয়েও টেনশন করে, সেখানে তার এত বড় একটা সমস্যা নিয়ে টেনশন করবেন, এটা তো হতেই পারে না। কিন্তু যখন আপনি অত্যাধিক টেনশন করছেন, দুশ্চিন্তা করছেন, একা একা টেনশন না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তার থেকে অ্যাডভাইসটা নিন যে কিভাবে আপনি আপনার সন্তানকে এর থেকে বের করে আনতে পারেন। আমার মনে হয় এটাই বোধহয় বুদ্ধিমানের লক্ষণ, বা যে কোনো বিপদে আপনাকে সব থেকে বেশি ধীর স্থির হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হন এবং একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। এই দুয়ের মেলবন্ধনে একটা পথ তো আপনি নিশ্চয়ই বের করে ফেলতেই পারবেন। আমি অবশ্যই অটিজমের ট্রিটমেন্ট নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি সোনারপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন দাদা, কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেম বলতে আমার মেয়ে 12 মাস প্রতিদিন লেগে আছে। আচ্ছা, বয়স কত তার? মেয়ের বয়স 13 বছর হবে। 13 বছর। আচ্ছা, তার কি কোনো অ্যালার্জি পরীক্ষা করা হয়েছে? আইজি টেস্ট হয়েছে তার? না, অ্যালার্জি পরীক্ষা করিনি, কম বেশি বড় ডাক্তার তেলাবাদি অধিক কাছে খাচ্ছে না, মানে 1 মাস ভালো থাকতো, পরে মাসে এই যায়। ঠিক আছে, আপনি ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা চলছে, সবই বুঝলাম, কিন্তু যদি আপনি অ্যালার্জির টেস্ট আপনি না করে থাকেন, তাহলে আপনি কি চিকিৎসা করবেন? কিসের চিকিৎসা করবেন আপনি? কিন্তু ডাক্তারবাবু তো বললে তো সেটাই তো হচ্ছে ব্যাপারটা। দেখুন, আপনার তো আগে সর্দি কাশি হচ্ছে, কেন হচ্ছে আগে আপনাকে সেটা বুঝতে হবে। যদি ওর মধ্যে অ্যালার্জির মাত্রা বেশি থাকে, তাহলে একটা কারণ হতে পারে। অনেকের হতে পারে ইমিউনিটি পাওয়ার যদি লো হয়, তাহলে হতে পারে। আরেক হচ্ছে অনেকেরই হয় সিজনাল চেঞ্জেসে, অনেকেরই ঠান্ডা জ্বর এসব হতে থাকে। আর যদি আপনার ব্রঙ্কাইটিসের মতো সমস্যা থাকে, তাহলে আপনার সর্দি কাশি হতে পারে। এবার কেন হচ্ছে আমি সেটাই জানলাম না, আমি কিসের চিকিৎসা করতে যাব? ইনিশিয়ালি আমি আপনার সিমটমসের জন্য আপনাকে আমি ট্রিটমেন্ট দিতে পারি।
যেরকমটা আমরা করে থাকি যে পেশেন্ট যখন আসছে আমি তার সিমটমসটা শুনলাম, কি কি সমস্যা, আমি তার ট্রিটমেন্ট দিলাম, এবার আমি ফার্দার আরও আপনাকে রিপোর্ট করতে দিলাম যে কেন এর কারণটা আরও ভেতরে আরও কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি যখন রিপোর্ট করবেন আপনার রিপোর্ট দেখলাম, এবার আপনার রিপোর্ট বেস আপনার ট্রিটমেন্টটা হবে। তো সেখানে আমি যদি জানলামই না যে ওর অ্যালার্জির সমস্যা না ব্রঙ্কাইটিস আছে না ইমিউনিটি কম আছে, আমি কি জিনিসের আমি চিকিৎসাটা করব। তো একটু আপনি কষ্ট করে ওর একটা রক্ত পরীক্ষা করুন, একটা অ্যালার্জি পরীক্ষা করুন, IgE এই টেস্টটা আপনি আপাতত করান। প্রত্যেক দিন বলবেন একটু গরম জলের ভাপ নেওয়ার জন্য, একটা বাটিতে একটু গরম জল করবে, তার মধ্যে একটা কর্পূর দেবে, দিয়ে ওই জলটার ভাপ নেবে, সেটা নাক দিয়েও নেবে মুখ দিয়েও নেবে, গরম জলের ভাপ নিতে দিন। ঠান্ডায় একদমই যাতে তার না লাগে, সম্ভব যদি হয় হালকা গরম জলে ওনাকে চান করতে দিন। একটু রিপোর্টটা করুন, রিপোর্টটা করে আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করুন, কারণ এখন বয়স অনেকটাই কম, সারা জীবন যদি ওর এই কষ্টটা থাকে তাহলে তো কোনো কিছুই ঠিক করে করতে পারবে না, পড়াশোনাটা অবধি ঠিক করে করতে পারবে না। তো তার জন্য বলবো যে একটু রিপোর্টটা করুন, রিপোর্টটা করে আপনি একবার দেখা করুন। একদম ঠিক কথা। আর দেখুন এরকম সর্দি কাশির সমস্যা অনেক বাচ্চাদের কিন্তু হয়, তো বাকি অভিভাবকদেরও বলবো, শুনলে তো একটা অভিযোগের কথা যে দীর্ঘদিন ধরে কিন্তু মেডিসিনও খাচ্ছে একটা, কিন্তু তারপরেও কিন্তু ও ভালো হচ্ছে না। যদি এরকম অভিযোগ আপনাদের থাকে, মনের মতো ট্রিটমেন্ট যদি আপনারা না পান বাচ্চার ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে, যে কোনো কারোর ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ফোনটা নেব তার আগে শুধুমাত্র বলবো 9830235527 বা 37। অনেকে না বুঝে উঠতে পারে না এতগুলো নাম্বার মধ্যে কোনটা এনবিপির নাম্বার। দেখুন একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন, এনবিপির বুকিং নাম্বার বলে হয়তো থাকবে, বা আমি নাম্বারটা বলছি 9830235527 বা 37। এই নাম্বারেই ফোন করবেন যারা সরাসরি এনবিপি সাথে যোগাযোগ করতে চাইছেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে বলছেন, বলুন ম্যাডাম কি প্রবলেম? বলছি আমার হাজবেন্ডের প্রথম সুগার ধরা পড়েছিল। হ্যাঁ, প্রথমে ফাস্টিং ছিল 143 আর পিপি ছিল 210। আমি তো সঙ্গে সঙ্গে আপনাদের এনবিপি ইউনিয়নের ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। মাত্র 40 দিন ওষুধ খেয়েছে। আজকে সুগার টেস্ট করলাম, ফাস্টিং হয়েছে 90 আর হয়েছে 110। হ্যাঁ বাহ, এটা ভালো খবর তো। হ্যাঁ, খুব ভালো খবর। হ্যাঁ, এখন কি ওই ওষুধই আবার খাবে নাকি ঘরোয়া কিছু খেলে ভালো থাকবে? আচ্ছা ম্যাডাম বলছেন। আচ্ছা, ওনার সুগারটা কতদিন ধরে ছিল? 1-1.5 মাস হয়েছে ধরা পড়েছে। 1-1.5 মাস আগে সুগারটা ধরা পড়েছে। ঠিক আছে, দেখুন একটা 10-12 দিন পরে আমি ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। তাহলে দেখুন এই যে যেমন আপনার একদম ইনিশিয়াল আপনার যখন Thank you, সুগারটা madam. ধরা পড়েছে তখনই আপনি ট্রিটমেন্টটা করিয়েছেন, সেটা দেখুন 1 মাসের মধ্যে আপনার এখন সুগার অনেকটা বেটার রয়েছে ওনার। তো একটা জিনিস আপনাকে আমি একটু বলবো যে যেহেতু ওনার একবার সুগারের সমস্যা ওনার মধ্যে চলে এসছে, ওনার প্যানক্রিয়াসটাকে কিন্তু একটু এখনো অ্যাফেক্টেড রয়েছে। সুগারের জন্য হয়তো আমরা ওষুধ বন্ধ করে দিলাম, কিন্তু প্যানক্রিয়াসটা যাতে ওনার ঠিকভাবে কাজ করে, পরবর্তী সময় যাতে আর এই সমস্যা একদমই না আসে, তার জন্য কিন্তু আমি আপনাকে বলবো যে একটুখানি কিন্তু আপনাকে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আপনি যে চেম্বারেই দেখিয়েছিলেন, হয়তো আপনি মালদা বা রায়গঞ্জ চেম্বারে আপনি দেখিয়েছেন, আপনি যে চেম্বারেই দেখিয়েছেন, নেক্সট আপনাকে যেদিন ডেট দেওয়া আছে একবার আপনি এসে একটু ডক্টরের সাথে কথা বলুন, কনসাল্ট করুন, ওনাকে রিপোর্টটা একবার দেখাবেন যে ওনার এখন সুগারের রিপোর্টটা কীরকম কী রয়েছে। আপাতত আমাদের তরফ থেকে যেরকম গাইডলাইন্স দেওয়া আছে যে আপনি কি খাবেন বা কি খাবেন না, কিভাবে আপনি থাকবেন, কোনটা আপনার জন্য ভালো কোনটা খারাপ, ওই গাইডলাইন্সের মধ্যেই থাকুন। বেশি দিন আপনাকে মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। নেক্সট আপনি যখন আমাদের সাথে দেখা করবেন আমরা তখন কি করতে হবে বা কতদিন কি মেডিসিন চলবে সব আপনাকে বলবো। বেশ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ কথাটা বলার জন্য, জানানোর জন্য। আসলে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এরকম প্রচুর পেশেন্ট এসে চেম্বারে কিন্তু এই ভালো খবরটা দেয় যে আমরা ভালো আছি, আগের থেকে খুব ভালো আছি। কারণটা কি বলুন তো, এই যে আগের ফোনে ম্যাডাম বললেন না যে রিপোর্ট করেছেন, সে বললো দীর্ঘদিন খুব নামি একজন চিকিৎসককে তো আমি দেখাচ্ছি, কিন্তু সে তো আমাকে কোনো রিপোর্ট করতে বলেনি। এই ঘটনাটা বারংবার বহু মানুষের সাথে ঘটছে। আপনার সাথে হয়নি তো? শুধু ডাক্তারবাবুর কাছে গেলে শুধু একগুচ্ছ মেডিসিন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে না তো? এটা কিন্তু বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু আপনার গোড়া থেকে রোগের ট্রিটমেন্ট করে, সে কারণে রিপোর্টটা তাদের কাছে বড় হাতিয়ার, এবং এই রিপোর্টই আপনাকে সুখবর দেবে যে আপনি কত তাড়াতাড়ি কতটা ভালো হলেন। এবং যারা মনে করছেন এরকম একটা সুন্দর ট্রিটমেন্টের মধ্যে নিজেকে রাখবো, নিজের প্রিয়জনকে রাখবো, তারা কিন্তু অবশ্যই ফোন করবেন এনবিপির হেল্পলাইন নাম্বারে। এবং ম্যাডাম অটিজমের বিষয়ে আর কি শুনবো? আর অবশ্যই ট্রিটমেন্টটাও শুনবো।
ট্রিটমেন্টের যদি আপনি বলেন, ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু সেখানেই একটাই কথা যে আপনি যদি একদম ইনিশিয়াল থেকে যদি আপনি একটু কনসিয়াস হতে পারেন, ইনিশিয়াল থেকে যদি তার ট্রিটমেন্টটাকে শুরু করা যায়, তাহলে আপনার বেবি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। যদি আপনি একটু দেরি যদি আপনার ট্রিটমেন্টটা শুরু করতে হয়, তাহলে একটু সময় আপনাকে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা তার ঠিক হবে, কাভার আপ হবে। আর শুধুমাত্র যে ট্রিটমেন্ট মানে এক গাদা ওষুধ খাওয়ানো একদমই নয়। ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে সিপিকে হোক বা অটিজম হোক, একটাই কথা বলবে যে স্পেশাল স্কুলে দিন, স্পিচ থেরাপি করান, বা একটা দুটো মেডিসিন দিয়ে রাখলো যে হয়তো মেডিসিন খাবেন। তো এরকম ভাবে তো আপনার চলবে না। হ্যাঁ, স্পিচ থেরাপি আপনি করুন, আপনি সেটা ঘরেই করতে পারবেন, এর জন্য আপনাকে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। স্পেশাল স্কুল হয়তো ইনিশিয়ালি আপনাকে দিতে হবে, পরবর্তী সময় নর্মাল স্কুলেই আপনি আপনার বেবিকে দেবেন। আর বাদ বাকি যদি আপনি আয়ুর্বেদিক চিকিৎসার কথা বলেন বা এনবিপিতে চিকিৎসার কথা বলেন, আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি জোর দিই সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। কিন্তু একদম যদি ছোট বাচ্চা হয়, একটা এইজের রেঞ্জ রয়েছে, প্রত্যেককেই করানো সম্ভব হয় না। তো যদি তার মধ্যে হয়, আমরা অবশ্যই সেখানে থেরাপি দেব, নয়তো কিছু ওরাল মেডিকেশনের মধ্যেই থাকবে। আর যেটা বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু শুধু আপনাকে কনসিয়াস হতে হবে, একটু আপনাকে চিকিৎসাটা ঠিকভাবে তাড়াতাড়ি শুরু করতে হবে। আর যিনি সাথে আছেন আমি বলবো আমাকে একটু সময় দিতে। আপনারা জানেন কলকাতা এবং হাওড়ায় কিন্তু প্রত্যেক অভিজ্ঞ চিকিৎসককে পাচ্ছেন কিন্তু প্রত্যেকটি জেলাতে। আমি একটু জেলার কথাগুলো আগে বলবো। আসানসোলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। যারা বাঁকুড়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো যে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বোলপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেডিয়াতে অর্থাৎ মিদনাপুরের বন্ধুরা, হেডিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে, দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর এছাড়া বলবো দুটি নতুন চেম্বার কিন্তু রয়েছে। 11ই আগস্ট ওপেনিং রয়েছে গঙ্গারামপুর এবং 18 তারিখ ওপেনিং কিন্তু রয়েছে আগস্ট মাসের কিন্তু বনগা। দুটি চেম্বারই প্রথম দিন উপস্থিত থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি দিল্লির কথা বললাম আপনাদের, কলকাতা এবং হাওড়াতে চেম্বার রয়েছে। কলকাতায় একটু ডক্টর বি শর্মার কথা বলবো, সোমবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার আপনারা পাচ্ছেন কিন্তু শিবপুর এবং ল্যান্সডাউন চেম্বারে, বুধবার আপনারা বালচিগুড়িতে পাচ্ছেন এবং আপনারা কলকাতার শোভাবাজারে পাচ্ছেন, বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলায় চেম্বার কিন্তু রয়েছে, শুক্রবার বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন, রবিবার দিন ল্যান্সডাউন চেম্বারে কিন্তু পাচ্ছেন। পাশাপাশি ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, সোমবার করে ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদেরও কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন। আর যিনি আছেন তিনি চট করে তার সমস্যাটা একটু বলে দিন। হ্যালো হ্যালো, না সরি, বোধহয় ফোনটা কেটে গিয়েছে। তো চলুন আমরা একটা ভালো খবরে আবার চলে যাই। এই যে প্রচুর মানুষ ফোন করে বলেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছি, ভীষণ ভালো আছি, সেরকম কিছু মানুষ নিজের থেকে তাদের কিছু বক্তব্য রেখেছেন। একটা দায়িত্ব আমাদের দিয়েছে যে এই বক্তব্যটা সকলের সামনে আমাদের তুলে ধরতে হবে। তো সেই দায়িত্বটা একটু পালন করি এবং তারপর অবশ্যই ফিরে আসবো অনুষ্ঠানে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না।
আমার যেন যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজরা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেই করে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, যে কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি, এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি। কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি। সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন? কোনো সমস্যা নেই। নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যাবেন আপনি, আর আপনার সমস্যা ধরতে পারবেন এনবিপির চিকিৎসকেরা, এবং সঠিক মেডিসিন বা সঠিক পরামর্শের মধ্যে থেকে আপনাকে ভালো করতে পারবে না। এরকম ঘটনা এখনো পর্যন্ত কিন্তু ঘটেনি। আর সে কারণে দেখুন, এনবিপির চিকিৎসক সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে, এনবিপির চেম্বারের সংখ্যা কিন্তু বাড়ছে, পেশেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে, মেডিসিনের পরিমাণ কিন্তু বাড়ছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্টের প্রতি মানুষের আগ্রহ, আস্থা, বিশ্বাস বাড়ছে, সবটাই কিন্তু ঊর্ধ্বমুখী। তাই বলবো, সবসময় ভালো জিনিসের সাথে থাকুন, পজিটিভ জিনিসের সাথে থাকুন, ভালো আপনার হবেই হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা? আচ্ছা, সমস্যা হচ্ছে আমার মায়ের, মানে আমার মায়ের বয়স, আমার মায়ের কোমরের হাড়, মানে কোমরের হাড় ক্ষয়ে গেছে, ডাক্তারে এক্সরে করে বলেছে। আমি বলছি, একটা আমার প্রশ্ন আছে যে কোমরের হাড় আপনার কেন ক্ষয়, আর মানে কোমরের হাড় হচ্ছে কেন ক্ষয়, আর কি করে ক্ষয় চলে যাবে বিষয় আছে। ওনার বয়সটা কত একটু বলুন? ওনার বয়স 63। আচ্ছা, দেখুন, কোমরের হাড়টা আপনি যেটা বলছেন কেন ক্ষয় হয়, কি করে ক্ষয় হয়, তো একটা আপনার বয়সের পর আস্তে আস্তে আপনার মার যেরকম হয়েছে আপনারও হবে, আমারও হবে। সেটা আপনার একটা বয়সের পর আস্তে আস্তে আপনার অর্গানগুলোর কাজের ক্ষমতা কমে যায়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে। তার উপর যেহেতু আমরা এখন একদমই নিজেদের কেয়ার করি না, বা আমরা যাই খাওয়া দাওয়া করি তার মধ্যেই প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু ভেজাল ঝামেলা এগুলো রয়েছেই, তো তার জন্য আমরা প্রপার নিউট্রিশন আমাদের মধ্যে যায় না, বা প্রপার যে আমাদের মিনারেলসের দরকার
সেটা আমরা হয়তো খাবারের মাধ্যমে পাই না, যার জন্য এই হাড় ক্ষয়ের যে সমস্যাটা, যেটা হয়তো 80 বছরে গিয়ে হওয়ার কথা ছিল, সেটা এখন 50-60 বছরেই হচ্ছে। ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য এই সমস্যাটা হচ্ছে। ক্যালসিয়ামের মাত্রা আপনার শরীরে কম থাকলে এই সমস্যাটা হয়। আর মহিলাদের ক্ষেত্রে স্পেশালি আফটার প্রেগনেন্সি, মানে আফটার একটা বেবি বার্থের পর অনেক ধরনের বডিতে চেঞ্জেস আসে, তখন কিন্তু ক্যালসিয়ামের মাত্রাটাও অনেকটা কমে যায়। যার জন্য দেখবেন যে আপনি যখন বাচ্চা প্রেগনেন্সির যখন বাচ্চা হয়ে যাচ্ছে, তারপর ক্যালসিয়াম মেডিসিন আপনাকে দিচ্ছে, বা আপনাকে মাল্টিভিটামিন দিচ্ছে, আপনাকে আয়রনের মেডিসিন খেতে দিচ্ছে। কেন এগুলো দেওয়া হচ্ছে? কারণ এগুলো যাতে আপনার শরীরের মধ্যে ঘাটতি না হয়। তো আপনার এই যে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য হাড় ক্ষয় পাচ্ছে, এবারে হাড় ক্ষয় পাওয়ার জন্য ওনার যা যা প্রবলেমসগুলো এখন শুরু হয়েছে, যে হয়তো কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, বা উনি হয়তো সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারছেন না, আপনি যদি বলেন যে এটার জন্য আপনি কি করবেন বা এর কোনো চিকিৎসা রয়েছে কিনা, অবশ্যই সেই সমস্যারও সমাধানের জায়গা রয়েছে। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে কোথায় আর কবে এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। আপাতত ওনাকে বলবেন যাতে কোমর ঝুঁকে উনি কোনো কাজ না করে বা ভারী কোনো জিনিস যাতে একদমই না তোলে, এইটুকু আপাতত ওনাকে করতে দিন। আর তারপর আপনি যদি মনে করেন আমাদের সাথে আপনি দেখা করতে চান, এতদিন পর্যন্ত ওনার যাই রিপোর্ট হয়েছে বা যা ট্রিটমেন্ট হয়েছে, সব প্রেসক্রিপশন রিপোর্টস এগুলো নিয়ে এসে আপনি আমাদের সাথে দেখা করবেন। তারপর কি করতে হবে, কিভাবে উনি থাকলে ভালো থাকবে, কি খেলে ভালো থাকবে, সবটা আমরা আপনাকে গাইড করব। একদম। তবে এটা খুব ভালো প্রশ্ন, কেন হয় কোমরে ব্যথা? দেখুন, প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানে এটা নিয়ে কিন্তু আলোচনা করছি। শুধুমাত্র কেন হয় জেনে যদি আপনি পুরো চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেন, তাহলে কিন্তু আখেরে আপনার মাকে ভালো করতে পারবেন না। কিভাবে হয় ট্রিটমেন্ট এবং কিভাবে এত মানুষ ভালো হচ্ছে, এটা জানার ইচ্ছে রাখুন। এত মানুষ এনবিপিতে কিন্তু অস্থির সমস্যা নিয়ে আসছে এবং প্রত্যেক দিন তারা রিপোর্ট তুলে দেখাচ্ছে যে আমরা সম্পূর্ণ ভালো হয়ে গেছি। এটাকে মাথায় রাখুন, আর এই চিন্তা বা এই বিশেষ জ্ঞানটাকে একটু কাজে লাগার। কি করবেন তার জন্য স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি ফোন নাম্বারের মধ্যে একটি নাম্বার এখন ফোন করুন, কথা বলুন, এবং আপনি যেখান থেকে ফোন করেছেন সেখানে চেম্বারটি কবে রয়েছে জেনে নিন এবং মায়ের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলুন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে। বয়স কত? আমার বয়স 24 বছর। 24 বছর। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে লাইফে কোনো চাপও নেই, কিছু নেই, কিন্তু আমার খিদে হচ্ছে না। লাইফে কোনো চাপ নেই, তাও খিদে হচ্ছে না? না, খিদে হচ্ছে না। তাহলে কোথায় সমস্যা? দেখুন, লাইফে চাপ থাকলে যে খিদে থাকবে না এরকম কোনো ব্যাপার নেই। এরকম আছে লাইফে প্রচুর চাপ কিন্তু প্রচুর খিদে আছে। যাই হোক, দেখুন, এটা আপনার সমস্যা যেটা, সেটা আপনার সম্পূর্ণ আপনার ডাইজেশনের প্রবলেমের জন্য হচ্ছে। আপনার ডাইজেশনটা প্রপারলি হচ্ছে না, আপনার হয়তো মেটাবলিজম রেট আপনার কম আছে, যার জন্য আপনার খিদে হচ্ছে না। একটুখানি আপনার একটা লিভার ফাংশন টেস্ট করান, যেটা আমরা রক্ত পরীক্ষার মধ্যে এলএফটি টেস্ট হয়, আপনি একটা এলএফটি টেস্ট করান। আর আপনার স্টুলটা কিন্তু ক্লিয়ার হয় আপনার অবশ্যই প্রয়োজন, যদিও আমাদের জিজ্ঞেস করা হলো না। আপনার স্টুলটা যাতে প্রত্যেক দিন হয় আর ক্লিয়ার হয় সেদিকে আপনি খেয়াল রাখুন। আর আপনার খাওয়া দাওয়া, আপনি যেটাই খাচ্ছেন ভালো করে চিবিয়ে সেই খাবারটা আপনি খান। আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি আমরা খাবার খেতে হয়, আমাদের যে আমাদের কাজে যেতে হবে বা কোনো অন্য কাজ আছে, তাড়াতাড়ি যখন আমরা খাচ্ছি তখনও কিন্তু আপনার ডাইজেশনের মধ্যে একটা তারতম্য চলে আসে, প্রপারলি খাবারটা ডাইজেস্ট হয় না। তার জন্য সময় নিয়ে আপনি খান। আপনি যত চিবিয়ে খাবেন তত আপনার ডাইজেশনটা কিন্তু প্রপার হবে। তারপরেও আপনার একটা লিভার ফাংশন টেস্ট আপনি করুন। আর আপাতত আপনি এখন থেকেই শুরু করুন একটু হালকা গরম জল খাওয়ার, ইসুদুষ্ণ গরম জল খান। আর ফল আপনি অবশ্যই খাবেন, সিজনাল ফ্রুটস হলে খুবই ভালো, নয়তো এমনিতেও আপনি ফল অবশ্যই খাবেন। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখুন, করুন, তাহলে আপনার ডাইজেশনটা প্রপার হবে। ডাইজেশন প্রপার হলেই আপনার খিদে পাবে, নয়তো আপনার খিদে পাবে না। নয়তো আপনি তো খাচ্ছেন, হয়তো আপনাকে লাঞ্চ করতে হবে বলে আপনি লাঞ্চ করেন, ডিনার করতে হবে বলে আপনি ডিনার করেন, কিন্তু সেই খাবারটা আপনার শরীরেও লাগবে না, কোনো কাজেও লাগবে না যদি সেটা প্রপার ডাইজেস্ট না হয়। আর ডাইজেস্ট হলে তবে সেটা আপনার বডিতেও লাগবে, প্লাস আপনার খিদেটাও পাবে। তো তার জন্য একটু এলএফটিটা আপনি করান আর একটু গরম জল খাওয়া আপনি শুরু করুন এখন থেকেই। একদম। তবে এটা একটা ভালো কথা বলেছো যে লাইফে আমার কোনো চাপ নেই। দেখো, ছোট ছোট বাচ্চাদেরও লাইফে কোনো চাপ নেই, যারা পাগল তাদেরও কোনো চাপ নেই। সব রোগের কারণে কিন্তু এই লাইফের চাপটাকে, টেনশন, ডিপ্রেশনকে ভিলেন বানিয়ে দিলে কিন্তু চলবে না। আরো বেশি কিছু কারণ থাকে যার কারণেও কিন্তু আমাদের অসুখ বিসুখ আসে। তাই সচেতনতা সব দিক থেকে কিন্তু বাড়াতে হবে, কোনো দিক থেকে একটুও ফাঁক রাখবো না যে কোনো রকমের শত্রু প্রবেশ করবে আর আমাকে কাবু করে দেবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, কে বলছেন?
আমি আগ্রা থেকে বলছি। আচ্ছা বলুন কি প্রবলেম? আমার ওই যে বললাম যে আমার টিউমার আছে পেটে। টিউমার আছে, আচ্ছা। চকলেট সিস্ট আছে। চকলেট সিস্ট আছে, তারপরে হ্যাঁ আর কি আছে? আর থাইরয়েড আছে। থাইরয়েড আছে, আচ্ছা। তো আপনি আপনার যে চিকিৎসককে দেখাচ্ছেন তারা কি বলেছেন, অপারেশন করতে বলছেন? অপারেশন করতে বলছিল, তো আমার বয়স কমের জন্য তো বললো এখন অপারেশন করা যাবে না। বয়স কত? বয়স ওই 32-33 হবে। আচ্ছা দেখুন, আপনি যেটা বললেন যে আপনার চকলেট সিস্ট রয়েছে, মানে ওভারিতে আপনার হয়তো চকলেট সিস্ট আছে, আর টিউমারটা কোথায় আছে আপনার? হ্যালো, হ্যাঁ টিউমারটা কোথায় আছে? টিউমার তো যেইনে শরীর খারাপ হয়নি। হ্যাঁ আপনার পেটে টিউমার আছে বললেন তো? হ্যাঁ, যেখানে মানসিক হয়। আচ্ছা ধরুন আপনার আমি তো আপনার রিপোর্টটা দেখতে পাচ্ছি না, তো আমরা ধরে নিচ্ছি যে আপনার ইউটেরাসে আপনার টিউমার আছে আর আপনার দুটো ওভারিতে আপনার চকলেট সিস্ট আছে। চকলেট সিস্ট কিন্তু একটু শোনো, তুমি শোনো ভাবেই আমরা সেটাকে বলে থাকি। সিম্পল সিস্ট বা কর্টিক্যাল সিস্ট হলে সেটা নিয়ে এতটাও ভয়ের কোনো জায়গা থাকে না, কিন্তু আপনার যদি চকলেট সিস্ট থাকে আর সেটা যদি মাল্টিপল হয় তাহলে কিন্তু সেখানে একটু চিন্তার কারণ রয়েছে। ভয় পেতে আমি বলবো না, একটু চিন্তার কারণ অবশ্যই রয়েছে। মানে আপনার এই চকলেট সিস্ট থাকলে আপনি এটাকে নিয়ে বসে আছেন, যখন অপারেশন করতে বলবে অপারেশন করে ফেলবেন, এরকমটাও কিন্তু ভাবলে চলবে না। আপনার বয়স যথেষ্টই এখনো কম আছে, আপনার 30-32 বছর বয়স আছে। আপনার পিরিয়ড সাইকেলটাও কিন্তু এখন চেঞ্জ হবে, হয়তো কখনো হবে কখনো হবে না, এরকম সমস্যা হবে। যতদিন পর্যন্ত না আপনার সিস্টের সমস্যা ঠিক হবে ততদিন পর্যন্ত আপনার কিন্তু পিরিয়ডের যে সাইকেলটা আপনার কিন্তু ঠিক হবে না। আর যদি আপনার ইউটেরাসের মধ্যে আপনার টিউমার থাকে, আপনাকে হয়তো বলবে পুরো ইউটেরাস আপনাকে বাদ দিয়ে দিতে হবে। তারপর আপনি কি করবেন? এখনো যদি আপনি ইউটেরাস বাদ দিয়ে দেন তাহলে পরবর্তী সময় আপনি আর কি করবেন? কোনো কাটা ছেঁড়া কিচ্ছু করার কোনো দরকার নেই। আপনি যা রিপোর্ট করিয়েছেন, যেটা আপনার লেটেস্ট রিপোর্ট রয়েছে বা যার আপনার এখন ট্রিটমেন্ট চলছে, সেই প্রেসক্রিপশনের রিপোর্টসটা নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বারে দেখা, তাড়াতাড়ি বলবো আপনাকে দেখা করার জন্য। এটা নিয়ে আর বসে থাকবেন না, আজকে একটা আপনি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হচ্ছে আমাদের, সেখানে এসে আপনি একটু দেখা করুন। আপনাকে বলবো যে আপনি এখানে ওখানে ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন না, এই ওষুধ খেয়ে শুধু শুধু আপনার নিজের মধ্যে নিজেকে গিনিপিগ বানাবেন না। কাটাছেড়ার তো কোনো দরকারই নেই, এটা তো আমি এখান থেকেই বসে আপনাকে বলে দিলাম। শুধু যেটার দরকার আছে, একটু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের যে কোনো চেম্বারে এসে একটু ডক্টরকে দেখাতে হবে। একদম। অনেকে ভালোবেসে বিশ্বাস করে অন্য কেউ ভালো আছে সেই খবর শুনে এনবিপিতে যোগাযোগ করে, আবার অনেকে কিন্তু বিপদে পড়েও এনবিপিতে যোগাযোগ করে। যেমন আপনার অবস্থাটা কিন্তু সেটা, আপনাকে ডক্টর বলেছে আপনার মাত্র 32 বছর বয়স, এখন অপারেশন করাটা ঠিক হবে না, কিন্তু যে সমস্যা তার জন্য কি করবেন? অন্য কোনো প্যাথিতে সেরকম ভালো আপনি ট্রিটমেন্টও পাচ্ছেন না। আমার মনে হয় অনেকেই বোধহয় এ কারণেও আসে যে কোনো ধরনের কারণে, যেমন সুগার আছে, সে অপারেশন করতে পারবে না, তখন এনবিপির দ্বারস্থ হলো যে স্যার বা ম্যাডাম বাঁচান আমাকে। তো সেরকম কেসগুলো তো সলিউশন প্রত্যেকদিন এরকম কেস পাই যে কেউ থাকে যে হ্যাঁ আমাকে অপারেশন করতে বলেছে কিন্তু আমি করতে চাই না, এটাও একটা কেস থাকে। একটা কেস থাকে যে অপারেশন করতে বলেছে কিন্তু আমার অপারেশন হবে না কারণ আমার প্রেশার লো বা আমার সুগার হাই বা আমার হিমোগ্লোবিন কম, হবে না, তাহলে কি করার? তো আপনি আগে ওখানে যাচ্ছেন যে আপনার সার্জারি হবে, তারপর আপনি দেখছেন যে না হবে না, এই প্রবলেম আছে, তারপর আপনি আমার কাছে আসছেন কেন? আপনি তো প্রথমেই আসতে পারেন। তাহলে তো আপনার ওই চিন্তাধারাটাতেই আপনাকে যেতে হয় না যে আপনার সার্জারি করতে হবে, কাটাছেঁড়া করতে হবে। সব জায়গায় আমি বলবো না, কিছু জায়গায় প্রয়োজন হয়তো রয়েছে, কিন্তু সব এই যে যেমন আপনার ইউটেরাসে টিউমার আছে বা আপনার গলব্লাডারে স্টোন রয়েছে, আপনার কিডনিতে স্টোন রয়েছে, এগুলো কিন্তু আপনার সার্জারি করার কোনো দরকারই নেই। আর এগুলো তো আমরা এখন রিপোর্ট করে পেশেন্ট থেকে দেখতে পাচ্ছি যে গলব্লাডার স্টোনও রিমুভাল হওয়ার জায়গা রয়েছে। এটা বলবো না যে গলব্লাডার স্টোন আপনার বেরিয়ে যাবে, বের হওয়ার কোনো রাস্তা নেই, এতটাও বাজে কথা বলবো না, কিন্তু সেটা আপনার বডিতে অ্যাবজর্ব হওয়ার মতো তো ট্রিটমেন্ট রয়েছে। তো আপনি প্রথম চয়েসটা আপনার এইটা নয় কেন যে না আমি শুধু মেডিসিন থেকেই আমি ঠিক হব, আমি অন্য জায়গায় গেলাম, শুনলাম, সব গল্প শুনলাম, তারপরে এসে এখানে আরও গল্প করলাম। সময় নষ্ট করছেন কেন গল্প করে করে? যেটা আপনার দরকার নেই। আপনাকে যখন কোনো একটা অর্গান আপনার শরীরে দেওয়া হয়েছে, সেটাকে ভালোভাবে রাখাটা হচ্ছে আপনার দায়িত্ব। তো সেটাকে আপনি ভালো করে কি করে রাখবেন? অপারেশন করতে সবটাকেই বাদ দিয়ে দিতে হবে। টিউমার হয়েছে টিউমারকে আপনি বাদ দিন, আপনার স্টোন হয়েছে স্টোনটাকে বার করুন। আপনি সবটা যদি অর্গানকে বাদ করেছেন তাহলে কি লাভ হলো? তো
তো এইসব আপনার কাটাছেড়ার কথা চিন্তা করারই কোনো দরকার নেই। পরিষ্কার আপনার রিপোর্ট বা আপনার ট্রিটমেন্ট যাই করেছেন সেগুলো নিয়ে এসে আপনি দেখা করুন। আমি প্রত্যেকের জন্যই বলছি, যাদেরই এরকম কোনো ধরনের কেস রয়েছে যেখানে সার্জারির কথা আপনারা ভাবনা চিন্তা করছেন, আগে একটু আপনি ট্রাই করে দেখুন না, যদি মেডিসিন থেকে ঠিক হতে পারেন তাহলে কেন সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না। একদম। কে আছেন আমাদের সাথে চট করে একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মিদনাপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম ওই প্রেসারের, হাই প্রেসার। হাই প্রেসার, কতটা প্রেসার আছে ম্যাডামকে জানান, আপনার বয়সটা বলবেন। বয়স ওই 55। 55। প্রেসার কতটা থাকে বলুন? প্রেসারটা খুব বেড়ে যায়, ওই প্রেসারের ট্যাবলেট না খেলে ওইটা একটা প্রবলেম। তারপরে ওই বাম দিকের হাঁটুটা, বিশেষ করে ওই একটাই হাঁটু মানে বেশিরভাগ মানে যন্ত্রণা করতে থাকে। তো ওইটার ব্যাপারে এখনো ডাক্তারবাবুর সঙ্গে যদিও করে দিয়ে রিফাইন হলো, প্রেসারটা নিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছি একটাই। প্রেসারের ট্যাবলেট মানে ইনকেস ভুলে গেলে প্রেসার মানে হাই হয়ে যায়। আচ্ছা, লাস্ট আপনার প্রেসার চেক করা হয়েছে কি? হ্যাঁ কয়েকদিন আগে করেছিলাম। কত ছিল সেটা? তখন অবশ্য প্রেসারের মানে ট্যাবলেট খেয়েছিলাম। ট্যাবলেট তো প্রায় খেতে হয়, ওই মিষ্টির হওয়া মানে বিভিন্ন রকম মানে প্রবলেম এসে যায় শরীরের মধ্যে। যেন দেখুন, প্রথমত আপনাকে আমি বলবো যে আপনার যে প্রেসারের মেডিসিন আপনার এখন আপাতত চলছে, হঠাৎ করে সেই মেডিসিনটাকে বন্ধ করা যাবে না। কারণ আপনার যদি হাই প্রেসারের সমস্যা থাকে, সাপোজ ধরুন আপনার মেডিসিন খেয়েও আপনার প্রেসারটা কমছে না, তাহলে কিন্তু আপনার মানে শরীরে শুধুমাত্র যে ভেতর থেকে আপনি প্রবলেম ফিল করবেন এরকম নয়, সেটা থেকে কিন্তু আপনার সিভিয়ার স্ট্রোকও আসতে পারে। ঠিক আছে, তারপর আপনার ব্লিডিং হতে পারে, হয়তো নাক দিয়ে হঠাৎ করে আপনার ব্লিডিং শুরু হয়ে গেল, আপনি বুঝতে পারছেন না কেন, তারও কিন্তু একটা কারণ হতে পারে আপনার এই হাইপার টেনশন। তো আপনার প্রেশারটা আপনার কতটা রয়েছে সেটাও জানার প্রয়োজন রয়েছে। আমি বলবো না যে আজকে আপনার আমার সাথে কথা হচ্ছে আপনি আজকে থেকে ওষুধ বন্ধ করে দিন, নো, এরকম হয় না। অবশ্যই সেখানে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু যতদিন পর্যন্ত না আমরা আপনাকে অ্যাডভাইস করব ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার মেডিসিন বন্ধ করবেন না। কারণ একটা সব কিছুরই একটা সিস্টেম রয়েছে। আপনার বডি আপনি যে মেডিসিনটা খাচ্ছেন সেই মেডিসিনটাকে চেনে। আমি যে আপনাকে মেডিসিন দেব, আগে আপনার বডি সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, তারপর গিয়ে আমার মেডিসিন আপনার বডিতে গিয়ে কাজ করবে। তো তার জন্যই বলবো যে আজকে আমার সাথে কথা হলো বলেই কাল থেকে আপনার প্রেশার ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন, এরকমটা করবেন না। আপাতত আপনি যেরকমভাবে মেডিসিনটা খাচ্ছেন সেরকমভাবে আপনি খান। এক্সট্রা সল্ট আপনি খাবেন না, রান্নায় আপনি চেষ্টা করুন সৈন্ধব লবণ ব্যবহার করার, এইটুকু আপনি আপাতত একটু ফলো করার চেষ্টা করুন। হাঁটু ব্যথার একটা আপনি সমস্যা বললেন, তার জন্য বলবো যে আপনি পা ভাঁজ করে আপনি বসবেন না বা পা ভাঁজ করে কোনো কাজ আপনি করবেন না, একটু সাবধানে হাঁটাহাঁটি করুন। বেশি সিঁড়ি ওঠা নামা বা অনেকটা দূর হাঁটাহাঁটি করা এগুলো আপনি করবেন না। আর যদি সম্ভব হয়, আর যদি আপনি মনে করেন যে না এই সমস্যাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, সারা জীবন আপনি ওষুধ খেতে চাইছেন না, তাহলে একটু আপনাকে বলবো যে একটু আপনার যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। একটু হেল্পলাইনে ফোন করে আপনি একটু জেনে নিন যে কোন চেম্বারটা আপনার জন্য সুবিধে হতে পারে, আপনি এসে আমাদের সাথে দেখা করতে পারেন। একদম। জানি ম্যাডাম থাকলে প্রচুর মানুষের প্রচুর কোয়ারি থাকে, প্রচুর সমস্যা থেকে বেরোনোর একটা ইচ্ছে থাকে, তবে ম্যাডামকে অনুষ্ঠানে পেলাম না এই অভিযোগটা যাদের থেকে যাবেই আমি জানি, তাদের জন্য স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, প্লিজ অনুষ্ঠানের পরে সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করবেন। আর ম্যাডাম আজকে ভেবেছিলাম যে প্রশ্নের একটু উত্তর জানবো, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই তো একটু সুন্দর দেখতে চাই, নিজের স্কিনটাই এমন একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটাকে সুন্দর রাখলে আমরা অনেকটা বেশি সুন্দরী বা সুন্দর থাকতে পারি। কিন্তু সেই স্কিনের যদি হয় কোনো সমস্যা এবং সেই সমস্যার নাম যদি হয় এক্সিমা, তাহলে সেটা আমাদের সৌন্দর্যকে যথেষ্ট কিন্তু ঘাটতি ঘটায়। এক্সিমা ব্যাপারটা কি, কি এর সিমটম, কি এর ট্রিটমেন্ট, একটু সংক্ষেপে একটু শুনে নেব। এক্সিমা দেখুন একটা স্কিন ডিজিজ, অ্যাটোপিক ডার্মাটাইটিসের মধ্যে এক্সিমা আসে। স্কিনের যে কোনো সমস্যা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি বর্ষাকালে আর শীতকালে। যেহেতু অলরেডি এখন বর্ষাকাল চলছে, অনেকেরই স্কিনের অনেক ধরনের প্রবলেমস দেখা দিচ্ছে, অনেক স্কিনের পেশেন্টরা আমাদের কাছে এখন আসছে। এক্সিমা যে সমস্যাটা রয়েছে সেটা আপনার ধরুন স্কিনের যে হার্ড স্কিন যেসব জায়গায় থাকে, ধরুন আপনার এলবোতে, কনুইয়ের মধ্যে, আপনার হাতে বা আপনার গোড়ালির পাশটায়, যেখানে আপনার স্কিনটা একটু হালকা শক্ত হয়, ওই জায়গাটায় ধরুন আপনার খুব ইচিং হবে, জায়গাটা এরকম একটা গোল রাউন্ডের মতো হয়ে যাবে আর চামড়াটা একদম খসখসে হয়ে যাবে, আর সেখানে কিন্তু আপনার হালকা হালকা একটু জল জল মতো আপনার বেরোতে পারে। তো এক্সিমাতে আপনার স্কিন ড্রাই হয়ে যাবে, খসখসে চামড়া যেটাকে আমরা বলি সেরকম হয়ে যাবে, আর ইচিংটাও কিন্তু খুব বেশি মাত্রায় থাকবে। হয়তো কোনো ব্লিডিং সেখান থেকে হবে না বা স্কিন উঠে যাওয়ার মতো প্রবলেম সেখানে হবে না, কিন্তু স্কিনটা কিন্তু আপনার শক্ত চামড়ার মতো আপনার হয়ে যাবে। একদম। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখে নেবো। নমস্কার।
নমস্কার, আমি সুমন নস্কর বলছিলাম গড়িয়া থেকে। গড়িয়া থেকে। বয়স কত? বয়স হচ্ছে 24। 24। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার মানে এই যে মানে পটিকার ওখানে ইচিং হয় হালকা। আচ্ছা, ইচিং হচ্ছে। আচ্ছা, তো তার সাথে কোনো ধরনের ওয়ার্ম আপনি দেখতে পাচ্ছেন কি, মানে কৃমি দেখতে পান কি স্টুল করার সময়? না, ওটা অতটা হতো না, আগে হতো একটু ছিল, প্রভাব ছিল। বেশ, আপনার দেখুন রেগুলার আপনার ডিওয়ার্মিং এর প্রয়োজন রয়েছে। যদি আপনার কৃমির সমস্যা থেকে থাকে, যে আগে আপনার কৃমির সমস্যা ছিল, ওয়ার্ম ম্যানিফেস্ট হচ্ছে আপনার, তাহলে ডিওয়ার্মিং এর প্রয়োজন রয়েছে আপনার। 24 ইয়ার্স আপনার এখন বয়স, অ্যাটলিস্ট বছরে 2 বার আপনাকে কিন্তু ডিওয়ার্মিং এর জন্য মেডিসিন আপনাকে নিতে হবে। তারপর আপনাকে বলবো যে আপনি একটু সিডস বাথ নিন, একটু গরম জল করুন, তার মধ্যে একটুখানি বিটারিন দিন, দিয়ে ওই জলটায় আপনাকে একটু বসতে হবে। একটা গামলায় গরম জল করবেন, তার মধ্যে আপনাকে একটু বসতে হবে। বসে আপনি লম্বা একটা শ্বাস নিন, কিছুক্ষণ শ্বাসটা ধরে রাখুন, আস্তে আস্তে আবার শ্বাস, যতক্ষণ জলটা আছে ততক্ষণ আপনি এই জিনিসটা করুন, যেটাকে সিডস বাথ বলা হয়। তাহলে ওই জায়গায় আপনার যে ইরিটেশন যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার হবে না। আর অতিরিক্ত মিষ্টি খেতে আপনাকে আমি বারণ করব। আপনার ডিওয়ার্মিং এর ব্যবস্থা করুন, একটু সিডস বাথটা নিন, আর মিষ্টি খাওয়াটাকে একটু বন্ধ করুন। তারপরও যদি আপনি দেখছেন যে না আপনার সমস্যাটা পারসিস্ট করছে, থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই বলবো যে একটু এসে আমাদের যে কোনো চেম্বারে একটু আপনি দেখা করবেন, নয়তো পরবর্তী সময়ে কিন্তু আপনার ওই জায়গাতে প্রোক্টাইটিসের সমস্যা চলে আসতে পারে। তো তার জন্য বলবো যে এখন আপনি কয়েকদিন 4-5 দিন এই জিনিসগুলো একটু করে দেখুন, যদি কমে যায় ভালো, যদি না কমে তাহলে কিন্তু একটু আপনাকে বলবো একটু আমাদের সাথে দেখা করুন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মানস দাস বলছি। কোথা থেকে বলছেন? বাগনাখান থেকে। আচ্ছা, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার মেয়ের মানে খাবার পরে বলতে পেট ব্যথা, ঠিক আছে? আচ্ছা, কার সমস্যা এটা? আমার মেয়ে। বয়স কত তার? 5 বছর। 5 বছর, পেট ব্যথার সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খাবার পরে বলতে পেট ব্যথা করছে। খাওয়ার পরে পেট ব্যথা করছে। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিকঠাক করে? না, খাবারও সেরকম ঠিকঠাক খায় না। খাওয়াটা ঠিকঠাক ভাবে খায় না, আর পেট ব্যথা যে হয় সেটা খাবার পরেই হয়, তাই তো? হ্যাঁ, খাওয়ার পরে, তারপরে একটা বাথরুম করে নেওয়ার পরে ভালো। আচ্ছা, আর স্টুলটা ওর প্রত্যেকদিন হয়? না, আড্ডে ব্যথা হয় না, যেদিন সেদিন। আচ্ছা, প্রত্যেকদিন হয় না? দুদিন ছাড়া 3 দিন ছাড়া এরকম। না না না, সেটা তো ভুল। দেখুন, ও একদম ছোট বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা। এখন থেকেই তার এই সমস্যাটাকে ঠিক করতে হবে। এটাকে একটা রেগুলার নিয়মের মধ্যে করতে হবে, যে প্রত্যেক দিন যাতে স্টুল হয়। স্টুল যদি ওর ক্লিয়ার না হয় তাহলে তো ওর পেট ব্যথা বা হজম ঠিকভাবে না হওয়া, খাবার রুচি নেই, এগুলো তো থেকেই যাবে। এগুলো আপনি কোনোদিনও ঠিক করতে পারবেন না। একদম ছোট শিশু আছে, তাকে আপনি এখন যেরকম ভাবে আপনি ওকে রেডি করবেন, ও সেরকম ভাবে রেডি হবে। তো আপনাকে বলবো যে যেহেতু একদম শিশু আছো, 5 বছরের বেবি, তো একটু ও যে জল খাচ্ছে, একটু আপনি ওকে প্রত্যেক দিন একটু হালকা গরম জল খেতে দিন। খাবার পর সে জল খায়, অবশ্যই সেটা ওকে ঈষদুষ্ণ গরম জল খেতে দেবেন। চেষ্টা করবেন যাতে প্রত্যেক দিন ওর স্টুলটা হয়, তার জন্য অভ্যাস করাতে হবে প্রত্যেক দিন যাতে তার স্টুলটা হয়। একটু এখন আপাতত ওকে গরম জল দেওয়া শুরু করুন, এখন থেকেই ওকে একটু হালকা হালকা গরম জল খেতে দিন। আর খাবার পর দুপুর রাত যে ও হেভি মিল যেটা খাচ্ছে, তারপর হালকা একটু গরম জল, তার মধ্যে একটুখানি বিট নুন দিয়ে ওকে খেতে দিন। একটুখানি এই জিনিসটা করুন। আর তারপর যদি আপনি দেখছেন যে না ওর জিনিসটা নর্মাল হচ্ছে না, পেট ব্যথাটা ওর থেকেই যাচ্ছে বা স্টুলটা ওর ক্লিয়ার হচ্ছে না, তাহলে কিন্তু একটু আপনাকে বলবো যে একটু আপনি আমাদের যে কোনো একটা হেল্পলাইন নাম্বার একটু কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করে আমাদের যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি আছে সেখানে এসে একটু আপনি যদি আমার সাথে দেখা করতে পারেন তাহলে ভালো হবে। পরের বন্ধুর কি সমস্যা শুনবো। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম, আকাশ মণ্ডল। আচ্ছা, বলুন, বয়স কত? বয়স হচ্ছে আমার 30। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার সামনে আর পিছনে হালকা হালকা করে চুল পাকতে শুরু করেছে। চুল পাকতে শুরু করেছে? বেশ, এটা কতদিন ধরে এই সমস্যাটা আপনার? বহুদিন ধরেই, ডাক্তার দেখাই, কোনো আরো পেকে যাচ্ছে। আচ্ছা, ডাক্তার আপনি দেখিয়েছেন? হ্যাঁ। তো ডাক্তার কি বলেছে, কেন আপনার চুলটা এরকম সাদা হয়ে যাচ্ছে? বলছে লিভারের প্রবলেম, ওই জন্য। তো লিভারের টেস্ট তাহলে আপনার করা হয়েছে?
না করেনি আমি। লিভারের টেস্ট না করে উনি জেনে গেলেন যে লিভারের সমস্যা রয়েছে। আপনার লিভারের সমস্যা কেন, আপনার তো সেটা অ্যালার্জি সমস্যা থেকেও আসতে পারে। যাই হোক, দেখুন এটাই হচ্ছে ব্যাপারটা যে আপনি কোনো ডক্টরকে আপনি দেখিয়েছেন, সেখানে আপনাকে বলা হলো যে আপনার লিভারের সমস্যা, আপনিও সেটা ধরে নিলেন আর সেটা ধরে নিয়ে আপনি বসে আছেন, তারপর ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্টে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। তো এটা তো নিয়ে আপনার বসে থাকার কোনো মানেই হয় না। তো একটু আপনাকে বলবো যে একটু আপনার প্রয়োজন রয়েছে, আপনি আপনার একটু থাইরয়েড টেস্ট করান, আপনার একটা অ্যালার্জি টেস্ট করান, আইজি টেস্ট করান, আর আপনার লিভার ফাংশন টেস্ট করান, এলএফটি করান। এই অ্যাটলিস্ট এই 3টে পরীক্ষা আপনি এখন আপাতত আপনার জন্য এটা করান। আর আপনাকে বলবো যে বাইরে বের হওয়ার সময় আপনার মাথাটাকে একটু কভার করে বেরোবেন, যাতে ধুলোবালি ময়লা এগুলো যাতে আপনার স্ক্যাল্পের মধ্যে জমে না থাকতে পারে। কারণ যেরকম আপনার চুল সাদা হয়ে যাচ্ছে সেরকমভাবে কিন্তু চুল পড়াও আপনার শুরু হয়ে যাবে। তো এইটা যাতে না আসে তার জন্য আমি এই জিনিসটা একটু আপনাকে করতে বললাম। একটু হেয়ার অয়েল আপনি ইউজ করুন, ভালো হবে। আপনি যদি পিওর নারকেল তেলি আপনি যদি ব্যবহার করতে পারেন, একটু আপনি হেয়ার অয়েল ব্যবহার করুন, প্রত্যেকদিন না হলেও একদিন অন্তর অন্তর হলেও আপনি একটু ব্যবহার করুন। আর চেষ্টা করবেন খুব অতিরিক্ত কেমিক্যাল দেওয়া শ্যাম্পু এগুলো আপনি ব্যবহার করবেন না। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো যে অনেক কিছুই তো শুনলেন, কিন্তু নিজের কাজে আসবে তো, কাজের কারণ তখনই আসবে যখন আপনি কিন্তু যোগাযোগ করবেন। চট করে বলবো স্ক্রিনে যাওয়া নাম্বার নোট করেছেন, তার পাশাপাশি একটু মাথায় রাখুন আসানসোলে কিন্তু চেম্বার রয়েছে, থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে, থাকেন ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়া থাকেন ডক্টর এ হালদার, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর মুর্শিদাবাদে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবং 11 তারিখ আগস্ট মাসের গঙ্গারামপুর নতুন চেম্বার এবং 18 তারিখ আগস্ট মাসের বনগা নতুন চেম্বার, প্রত্যেকটি চেম্বারে উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কলকাতা এবং হাওড়ায় চেম্বার রয়েছে, প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে পাবেন। তার মধ্যে মধ্যমগ্রামে কিন্তু সোমবার করে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার শিবপুর এবং ল্যান্সডাউন চেম্বারে, বুধবার আপনারা কিন্তু পাচ্ছেন বাল্টিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার পাচ্ছেন আমতলা চেম্বারে, শুক্রবার বেলুড়ে পেয়ে যাচ্ছেন, শনিবার খিদিরপুরে পাচ্ছেন, রবিবার আবারও কিন্তু ল্যান্সডাউনের চেম্বার থাকে। ম্যাডামকে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে শুক্রবার আসুন, এবং আপনারা বেলুড়ে পেয়ে যাচ্ছেন সোমবার ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি কুমার চক থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ বলুন। নামটা কুমার চক। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আর কাল থেকে হঠাৎ দেখি ডান পায় না গোড়ালিটা খুব মানে ব্যথা, পা ফেলতে পারছি না একদম। আচ্ছা, খুব যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, উপায় কি আছে বলুন? শুধু ডান পায়ের গোড়ালিটাতেই ব্যথা আছে? হ্যাঁ, ফুলে যাচ্ছে, পাটা ফেলতে পারছি না। আচ্ছা, কোনো চোট পেয়েছিলেন কি আপনি সেখানে? হ্যাঁ, চোট পেয়েছিলেন সেখানে? আঘাত লেগেছিল কোনো? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন বাথরুমে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, তো পড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম, তখন কিছু বুঝতে পারছি না, কিন্তু হঠাৎ কালকে দেখছি ডান পায়নটা লাগছে। দেখুন, আপনার এটা চোট লাগার জন্য আপনার এই সমস্যাটা এখন ইনিশিয়ালি দেখা দিচ্ছে। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি একটু গরম জল করুন, তার মধ্যে একটু নুন দিন, যেই লবণটা আমরা ব্যবহার করি খাওয়ার জন্য, নুন দিন, দিয়ে আপনার দুটো পায়ে, একটা পায়ে ব্যথা হচ্ছে তো কি হয়েছে, আপনি দুটো পায়ে গোড়ালি পর্যন্ত পাটাকে তার মধ্যে আপনি ডুবিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ফোলাটাও কমবে। তারপরেও যদি দেখছেন যে না গোড়ালিটা তারপরেও আপনার ফুলে আছে, একটুখানি আপনাকে বলবো যে পাটা একটু উঁচুতে রেখে আপনি শোবেন, মানে মাথার নিচে যদি একটা বালিশ হয়, পায়ের নিচে 2 বা 3টে বালিশ দিন, তার উপর আপনি পাটা রেখে শোন, আপনার ফোলাটাও কমে যাবে। যদি আজকে হাতে সময় একদম নেই, তবে যে কোনো ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের এই ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং তার অবশ্যই সমাধানটাও আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।